আমাদের আলস হওয়া চোখগুলো যে অন্ধকারে অভ্যস্ত, তাতে কোথাও না কোথাও কিছু না কিছু আলোর ভেজাল থাকে। কিন্তু এই পিচ কালো অন্ধকার মেধার চোখে নতুন। এমন নিশ্ছিদ্র নিকষ কালো আগে কখনো দেখেনি সে। কতক্ষণ দৌড়চ্ছে জানে না, কোথায় কোন দিকে যাচ্ছে সেটাও জানে না। অবশ্য চাইলেও সেটা বোঝার উপায় নেই। ক্লান্ত পা দুটো আর বুঝে দায়িত্ব নিতে পারবে না। বাম হাতটা কনুইয়ের নিচ থেকে অনুভবই করতে পারছে না। ডান হাত দিয়ে পেটের কাছে ধরে দৌড়চ্ছে, তাতে বেশ একটু অসুবিধেই হচ্ছে। হঠাৎ একটা নরম কাদার মতন কিছুতে পাটা বসে গেল ওর। হুমড়ি খেয়ে পড়ল পুনরায় বাম হাতটাতেই। যন্ত্রণায় কোঁকিয়ে উঠেই সন্ত্রস্তভাবে নিজেই নিজের মুখটা চেপে ধরল। প্রকৃতির কিছু স্বাভাবিক শব্দ থাকে, বাতাসের আদরে পাতার শিরশির, কীটের একটানা গুঞ্জন। তার মধ্যেও কান পেতে কিছু অস্বাভাবিক শব্দ শোনার চেষ্টা করল। পায়ের শব্দ, যা কিনা এতক্ষণ ধরে ওর পেছনে ছিল। আশ্চর্যভাবে যারা তাড়া করেছিল তারাও কোনো আলো জ্বালেনি। হয়তো তারা এই অঞ্চল হাতের তালুর মতো চেনে, অথবা তারা হয়তো নিজেদের অস্তিত্বের প্রমাণ রাখতে চায়। ওড়নাটা খুলে বাম হাতটায় জড়িয়ে গলায় ঝুলিয়ে নিল। এখানে এভাবে বসে থাকা নিরাপদ নয়। আমাকে চলতে হবে। কোথাও না কোথাও আলো আমি পাবই। অন্ধকারে আপাত অন্ধ হলেও বাকি ইন্দ্রিয়গুলো যেন একটু বেশি সজাগ হয়ে উঠেছে ওর। বেশ দূর থেকে প্রবাহমান জলের অস্তিত্ব বেশ বোঝা যাচ্ছে। আশেপাশে নদী আছে নিশ্চয়। নদী। জলের কথা মনে আসতেই তেষ্টাটা যেন আরো বেড়ে গেল ওর। শুকনো জিভটা ততোধিক শুকনো ঠোঁটের উপর বুলিয়ে নিতেই ঘাম রক্ত মেশা একটা অদ্ভুত আষ্টে লোনা স্বাদ জিভটাকে বিস্বাদ করে দিল। ও আবার উঠে দৌড়তে লাগলো জলের শব্দের দিকে। জল থাকলে লোকালয় নিশ্চয়ই আছে। কিছুক্ষণের মধ্যেই ও বুঝল ওর ভাবনাটা ভুল। শিকারীরা এখনো ওর পিছনেই আছে। সাপদের মতন ওঁত পেতে বসেছিল। শব্দগুলো যেন বড্ড কাছে এসে পড়েছে। মাথার উপর দিয়ে কর্কশ শব্দ করে ডেকে উড়ে গেল কোনো রাত চড়া পাখি। তার ডানার ঝাপটার ঠান্ডা বাতাস ওর মুখের চামড়ায় অনুভব করা মাত্রই গায়ের প্রতিটা রোমকূপ যেন প্রকটভাবে নিজেদের অস্তিত্ব জানান দিল। শরীরের ক্লান্তি বুঝি এবার মাথার ভিতরেও জাল বুনছে। শিকারীদের দল আরো কাছে এসে পড়েছে, ও বুঝতে পারছে। হঠাৎ মাথাটা ঘুরে গেল ওর। সপাটে মাটিতে পড়ল। শক্ত কিছুতে মাথাটা বেশ জোরে ঠুকে গেল। আমার শেষ নিশ্চয় শরীরে এক বিন্দু ক্ষমতা নেই। শুয়ে শুয়ে জীবন শেষ হবার অপেক্ষা করতে লাগলো। কিন্তু নির্দিষ্ট সময়ের সীমা অতিক্রান্ত হওয়ার পরও অবশ্যম্ভাবী আঘাত না আসায় বেশ অবাক হলো। না না, ওখানে যাওয়া যাবে না। হ্যাঁ, কি বলেছিস? মনে নেই সেবার লালটুর সাথে কি হয়েছিল? না 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 না, ওখানে যাওয়া যাবে না। ও কান পেতে শুনল তাদের গুঞ্জন। কোনো একটা কারণে তারা বিশেষ একটি অদৃশ্য গণ্ডি পার হতে পারছে না, বা
চাইছে না। তাহলে কি আমি বেঁচে গেলাম, নাকি আর বড় কোনো বিপদে? সায়ন্তন, তুমি বুঝতে পারছো না এই নিউজটা করতে পারলে আমাদের চ্যানেলের টিআরপি কোন লেভেলে পৌঁছে যাবে? আমি 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 জানি মেধা, আমার চ্যানেলের উন্নতি কি আমি চাই না, বাট সেটা তোমার সিকিউরিটির বদলে নয়। আমার কিচ্ছু হবে না, গোটা গেম প্ল্যান আমার সাজানো, আর আমি তোমার সাথে কানেক্টেড থাকবো। সাথে ব্যাকআপ হিসেবে কাউকে নিয়ে যেতে চাইছি না, কেননা সেই মুহূর্তে আমি কাউকে বিলিভ করতে পারছি না। বাট মেধা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে সায়ন্তন আমার উপর বিলিভ রাখো। এই নিউজটা অন এয়ার হলে রাজনীতির কত বড় ভুল বদল হয়ে যাবে বুঝতে পারছো? পুরো পলিটিক্যাল সিনারিও রাতারাতি বদলে যাবে, আর দেশের এই প্লট পরিবর্তন করবে যে চ্যানেল, তাদের গ্রোথটা কোন পর্যায়ে যেতে পারে আইডিয়া আছে কোনো? আর এইসব আমি তোমার জন্যই করছি সায়ন্তন, বলা ভালো আমাদের জন্য করছি। প্লিজ বিলিভ মি। কথাগুলো বলে যখন মেধা সায়ন্তনের কেবিন থেকে বেরোচ্ছিল, তখনও ভাবতে পারেনি কিছু ঘন্টার ব্যবধানে সব কিছু এভাবে বদলে যাবে। ওর খবরি নিধু জানায় পুরুলিয়ার বলরামপুর থেকে আরও খানিক দূরে চামারমারিতে দুই যুযুধান পক্ষের গোপন বৈঠক বসবে। লোকচক্ষুর সামনে যারা ভিন্ন মতাদর্শী প্রবল শত্রু, তাদের বৈঠক। ভাগযোগ হবে ভোট ব্যাংক, প্ল্যান হবে ভোট পূর্ব ও পরবর্তী সন্ত্রাসের। কেননা মানুষকে বাগে রাখার সহজ কৌশল ভয়। পুরুলিয়ার বলরামপুরের নতুন বাজার থেকে নিধু ওকে পথ দেখিয়ে নিয়ে যায়। বাইকটা নিয়ে ছায়ার মতো নিধুর সবজির ভ্যান রিক্সাটা অনুসরণ করে প্রায় ঘণ্টাখানেক চলার পর এক জনবিরল প্রান্তরে জঙ্গল ঘেরা একটা বাড়ির সামনে পৌঁছয়। আকাশে তখন সূর্যের আলোর রেশটুকুও বাকি নেই। আজ চাঁদ আলো দেবে না। বেছে বেছে অন্ধকারের দিনটাই বেছেছে অন্ধকার কাজের জন্য। নিজের মনেই বিড়বিড় করে ও। বাড়িটা এমনভাবে জঙ্গলে ঘেরা যে বাইরে থেকে দেখে সহজে অস্তিত্ব বোঝা যায় না। এইখানে বাইকটা রেখে দেন দিদিমণি। এইখানে? আমিও ভ্যানটা রাস্তার দাঁড়িয়ে রাখবো। বেশ, চলেন। নিধু ওকে একটু দূরে একটা বড় গাছের পিছনে বাইকটা রাখতে বলল। তারপর পায়ে পায়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। ওই যে দিদিমণি, ওই ঘরখানা। ঠিক আছে, তুমি এবার যাও। আচ্ছা, সাবধানে দিদিমণি। একদম কাছে যে গাছটা আছে তার আড়ালে লুকিয়ে ভিতরের গতিবিধি নজর করতে লাগলো মেধা। ভিতরে 3 জন ছেলে, সঙ্গে ছোট মাপের এক নেতাও আছে। বাকিরা হয়তো খানিক পর আসবে। এখান থেকে তো ছবিগুলো একদম পরিষ্কার পাওয়া যাচ্ছে না। আর একটু ভালো ছবির আশায় ও জালনার পাশের দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। নিজেকে অন্ধকারের সাথে মিশিয়ে নিয়েছে। ফুটেজগুলো ঠিকভাবে স্টোরি বানিয়ে প্রেজেন্ট করতে পারলে রাজ্য তথা দেশীয় রাজনীতির সব সমীকরণ বদলে যাবে। তবে অতি সাবধানে, নিঃশ্বাসের শব্দটুকু শোনা গেলে মুশকিল হতে পারে। হঠাৎ কাঁধে হালকা টোকা পড়তেই পিছন ঘুরে দেখে, কিন্তু ওর তো অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল। মেধা কিছু বলার আগেই সপাটে নিধুর বাম হাতটা ওর ঘাড়ে পড়ল। মেধা ক্ষণিকের জন্য হতচকিত হলেও নিজেকে সামলে নিল। আবার ও বুঝে ফেলেছে যে নিধু বিক্রি হয়ে গেছে, আর এটা একটা ফাঁদ। নিধুর ডান হাতে ধরা ফোনটা কানের কাছে ধরা। হ্যাঁ স্যার, সব ঠিক আছে। দিদি এখানেই ঘুমোবে, আপনার কোনো চাপ নেই। আমাদের স্যার আপনার চ্যানেলের জন্য সব ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ। কার সাথে কথা বলছে নিধু? আমি যার কথা ভাবছি সে নয় তো?
না না, যা শুনছি সব মিথ্যে মিথ্যে মিথ্যে। স্যার আপনি লাইনেই থাকুন। আপনি তো বলেছিলেন শেষ চিৎকারটা শোনাতে হবে আপনাকে। স্পিকার অন করছি, দাঁড়ান। কে কে কার সাথে কথা বলছো নিধু? কে কে আছে কলে? নিধু তার ফোনের স্ক্রিনটা মেধার দিকে ঘোরালো। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সায়ন্তন! হ্যালো হ্যালো নিধু, আরে কি হলো? কোনো শব্দ পাচ্ছি না তো। আরে তাড়াতাড়ি করো নিধু। হ্যালো। ওর ব্যস্ত গলা স্পিকারে ভেসে আসছে। অধৈর্য অপেক্ষায় আছে মেধার শেষ আর্তনাদ শোনার জন্য। মেধার মাথাটা ঘুরে গেল একটু, তবু সামলে নিল নিজেকে। লড়াইয়ের পরিধি এখন অনেক গুণ বেড়ে গেছে। নিধুর বুকে অতর্কিতে একটা লাথি মেরে ও বেসামাল হওয়া মাত্রই যে গাছের পিছনে বাইক রেখেছিল সেদিকে দৌড়লো মেধা। ভাই নিশ্চয়ই নিশ্চয়ই নিধুই সরাবে। ঘরের ভিতর লোকগুলো বেরিয়ে এসেছে। আমি সেলফ ডিফেন্স জানি, তবে এত জনের সঙ্গে আমি পারবো না। এখন এখান থেকে পালানোই একমাত্র রাস্তা। অন্ধকারের খানিক সুযোগ নিয়ে প্রাণপণে দৌড় দিল মেধা, কিন্তু পিছন থেকে ভারী কিছুর একটা আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। ফোনটাও ছিটকে পড়ে গেল তার। ওর মাথার উপর থেকে কপালের পাশ আর গাল গড়িয়ে উষ্ণ গাঢ় তরল নেমে আসছে। চকিতে এক মুঠিতে ফোন আর অন্য মুঠিতে কিছুটা ধুলো তুলে নিয়ে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে যে দুজন কাছে এসেছিল তাদের চোখে আক্ষরিক অর্থে ধুলো দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো মেধা। বাম হাতটাতেও ভালো রকম চোট লেগেছে ওর। লোকগুলোর পায়ের শব্দ ধাওয়া করছে। আমাকে যে করে হোক বাঁচতে হবে, আমার বাঁচতে হবে। সামনের নিঃসীম আধারে নিজেকে মিশিয়ে দিল মেধা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের হোস্ট আর দোস্ত অভিজিৎ আবার চলে এসেছি একটা নতুন ভয়ঙ্কর গল্প শোনাতে। অহর্নিশি চ্যানেলে এই প্রথমবার তোমরা শুনতে চলেছ জনপ্রিয় লেখিকা সুপর্ণা নাথের কলমে একটি গল্প। গল্পের নাম পাপগ্না। গল্পটি এবং গল্পের পরিবেশনা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে হাইপ করতে কিন্তু ভুলো না। গল্পের মুখ্য চরিত্রগুলিতে অভিনয় করেছে খুশি বসু, সৌম্যজিৎ সরকার এবং আমি অভিজিৎ। শুরু হচ্ছে সুপর্ণা নাথের কলমে পাপগ্না। মেধা কতক্ষণ এভাবে দৌড়েছে কে জানে। শিকারীর দল আরো কাছে এসে পড়েছে বুঝতে পারছে ও। হঠাৎই মাথাটা ঘুরে গেল। ও সপাটে মাটিতে পড়ল। শক্ত কিছুতে মাথাটা বেশ জোর ঢুকে গেল ওর। আমার শেষ নিশ্চিত শরীরে এক বিন্দু ক্ষমতা নেই। ওখানে যাওয়া যাবে না। হ্যাঁ ঠিক বলেছিস, মনে নেই? ও কান পেতে শুনল তাদের গুঞ্জন। না 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 না, কোনো একটা কারণে তারা বিশেষ একটি অদৃশ্য গণ্ডি পার হতে পারছে না বা চাইছে না। চোখ বুঝল মেধা। মুখের ওপর উষ্ণ আর্দ্র কিছু একটার বারংবার বিরক্তিকর স্পর্শে চোখটা খুলল মেধা। উজ্জ্বল কমলা আলোর কিছু আবছায়া অবয়ব যেন চোখের সামনে। বুঝল একটি চোখের দৃষ্টি ঘোলাটে আর অন্যটি খুলতেই পারছে না। মাথাটা পাথরের মতন ভারী হয়ে আছে। কয়েক সেকেন্ড কেটে গেল নিজের বর্তমান অবস্থা অনুধাবন করতে আর খানিক আগের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে মনে গুছিয়ে নিতে।
অবচেতন থেকে চেতনে ফেরার আকস্মিক অভিঘাতে মাথাটা আবার ঘুরে গেল। চোখের সামনেটা সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগে এটুকু বুঝল, মুখের ওপরের বিরক্তিকর উষ্ণার্দ্র স্পর্শটা কোনো জীবের জীব। ওর কপাল আর মুখের আধা শুকনো চটচটে রক্তের দাগগুলো চেটে চেটে খাচ্ছে সে। কপালে নরম একটা স্পর্শ পেতেই চোখ খুলল মেধা। এক চোখের ঘোলা দৃষ্টিতে বুঝল একজোড়া অপরিচিত চোখ ঝুঁকে আছে ওর মুখের ওপর। এতক্ষণে কোনো মানুষকে দেখতে পেয়ে শান্তির থেকে ভয় হলো বেশি। তবে কি ও ধরা পড়ে গেল? মা, আমি সন্ডা ডুম। জল জল। সঙ্গে সঙ্গে মিষ্টি স্নিগ্ধ শান্তির ধারা ওর মুখ গলা পেরিয়ে বুকটাকে জুড়িয়ে দিল। প্রাণ ভরে জল খেয়ে প্রাণে যেন একটু বল এলো মেধার। চণ্ডাডোমের সাহায্যে উঠে বসল। চণ্ডাডোম একটা ভিজে গামছা এগিয়ে দিল ওর দিকে। প্রথমেই চোখটা মুছে দৃষ্টিটা একটু পরিষ্কার করার চেষ্টা করল মেধা। আপাত ফাঁকা প্রান্তর একটা। জলের ধারা শব্দটা এখানে প্রবল। মেধা বসে আছে একটা মাটির বাড়ির দাওয়াতে। আমি আমি কোথায়? আপনি কে? আমি সন্ডা ডুম, আর এটা আমার বাড়ির মাসান। এই আমার জায়গা মা। যারা আপনার পিছে ছিল তারা এই কুণ্ডির ভেতরে আসবেনি। নিয়তি আপনারে এনে ফেলেছে। মেধা কিছুই বুঝতে পারছে না, তবে এটুকু বুঝেছে রাতটুকু এখানেও নির্বিঘ্নেই কাটাতে পারবে। এতক্ষণে ধীরে ধীরে ও নিজের পারিপার্শ্বিক সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছে। শূন্য ফাঁকা প্রান্তরে এই একটা ছোট মাটির ঘর, সামনেটা নিকোনো কিছুটা, দূরে দুটো আলোর লেলিহান প্রায় মুহ্যমান। ওটা কি চিতা? নিভন্ত চিতা? কাছে কোথাও নদী বইছে, শব্দে তো তাই মনে হচ্ছে। দূর থেকে কিছু শিয়ালের ভেসে আসা শব্দকে টেক্কা দিচ্ছে খান কয়েক দশাশই কুকুরের ডাক। মেধা ওঠার চেষ্টা করতেই বুঝলো সারা গায়ে মারাত্মক ব্যথা। মাগো মাগো, কষ্ট করে উঠতে হবে না। এই কষ্ট বেশিক্ষণের না। আর একটু জল খাবেন? শরীরটা হেঁচড়ে তুলে দাঁড়ানোর চেষ্টা করলো মেধা। মা, মা জননী চললেন কোথায়? না মানে মানে রাতের অন্ধকারে ফিরিয়ে গেলে মনে হয় ভালো। যারা আপনার পেছু হয়েছিল তারা কি আপনার ছাড়িয়ে দেবে? হ্যাঁ, শোনেন মা, এ মাসান হলো আমাদের বটুক বাবার আস্তানা। তাকে ভয় পায় না এমন কে হয়ে তল্লাটে নেই। বটুক কে? উনি সিদ্ধ সাধক মা। ওনার অনেক ক্ষমতা গো মা, অনেক ক্ষমতা। উনি যে কি পারেন আর কি পারেন না তা কেউ। মেয়েটা আমার বাঁচবে মা, মেয়েটা আমার বাঁচবে। গত 7 দিন পরেই যে আজ সব ব্যবস্থা বাবাই বলেছিল হবে, তাহলে মেয়েটা আমার। শেষের কথাগুলো যেন কেমন করুণ সুরে ভাসিয়ে দিল চণ্ডাডোম। কি বলছে, কি বলতে চাইছে সত্যিই বুঝতে পারছে না মেধা। যদিও এদের বোঝার ইচ্ছেও আমার নেই। আমার সামনে এখন একটা বিরাট যুদ্ধ। হঠাৎ মারাত্মক একটা শব্দ আর দৃশ্য দেখে চমকে সরে যেতে গিয়ে মাথাটা মারাত্মকভাবে ঘুরে গেল মেধার।
মুহূর্তে অবিশ্বাস মাখা চোখে চণ্ডার দিকে তাকাতেই দেখল ওর ধারণাই ঠিক। লোকটার ঠোঁটের কোণে ঝুলে আছে এক শিকারীর হাসি। মাটিতে পড়ে গেল মেধা। চোখের সামনেটা অন্ধকার হওয়ার আগে অক্ষমভাবে পড়ে পড়ে দেখল একটা চতুষ্পদ ও একটি দ্বিপদ মানুষ ওর দিকে এগিয়ে আসছে। চোখে আধার নেমে এলো। কয়েক মাস আগের ঘটনা। আকাশ উপর করে বৃষ্টি শুরু হলো, তবু চণ্ডা 1 ইঞ্চিও নড়েনি। কি করে নড়বে? ওর চোখের সামনে ওর পৃথিবীটা পুড়ে রাখ হয়ে যাচ্ছে যে। ওদের স্বপ্নগুলো পুড়ছে। এত মুষলধারে বৃষ্টিও এতটুকু আগুন নেভাতে পারেনি ওর মালতীর চিতার। আসলে ওই আগুন তো শুধু মালতীর চিতার না, ওটা মালতীর মনের আগুন। ভালোবাসা ঘেন্নায় পরিণত হলে তা আগুন হয়ে যায়। সে আগুন চিতার থেকেও মারাত্মক। বৃষ্টির মিঠে আর কান্নার লোনা জল মিলেমিশে গর্জন তেলের পালিশ লাগিয়েছে চণ্ডার পাথর কোদানো মুখাবয়বে। চিতার গনগনে কমলা রঙের প্রতিফলন হচ্ছে ওর মুখে। মনে হচ্ছে চিতা একটা নয়, দুটো জ্বলছে। চণ্ডা, ওঠ। আর কতক্ষণ বসে থাকবি? প্রসাদ পুড়তে সময় লাগে বেশি। যা 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 যা, উঠে যা। কথাগুলো যেন চণ্ডার মাথার শিরায় দপ করে আগুন ধরিয়ে দেয়। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে খামচে ধরে লোকটার গলার কাছটা। লোকটা নির্লিপ্ত মুখে ওর হাতটা ছাড়িয়ে দেয়। বলে, তুই যা চেয়েছিলি, তোর বউ যা চেয়েছিল তা পূর্ণ হয়েছে। আর দেবীও আমাকে পথ দেখিয়েছেন। এসবই ভবিতব্য, এসবই ভবিতব্য। আমরা চেয়েছিলাম নাকি তুমি? উত্তেজিত হয়ে পাশে পড়ে থাকা মরা পেটানোর বাঁশটা নিয়ে তেড়ে যায় চণ্ডা লোকটার দিকে। কিন্তু এ কি হলো? ওর শরীরটা ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে কেন? বাঁশের লাঠি খসে পড়ে চণ্ডার হাত থেকে। কে যেন গলাটা চেপে ধরেছে, শ্বাস নিতে পারছে না চণ্ডা। লোকটা ওকে স্পর্শও করেনি, তবে এবার ধীর পায়ে এগিয়ে আসে ওর দিকে। দাঁতের উপর দাঁত চিপে বলে, তোর কি মনে হয়? হ্যাঁ, তোর কি মনে হয় তুই আমার সাথে পারবি? হঠাৎ গলার কাছের বাঁধনটা হালকা হয়ে যায়। মাটিতে ধপ করে বসে পড়ে চণ্ডা। তোরা সন্তান কামনায় পাগল হয়ে উঠেছিলি, বিশেষ করে তুই। আমি তোদের কাছে আসিনি, তোরা আমাকে খুঁজে এখানে নিয়ে এসেছিলি। উপরওয়ালা কপালে যেটুকু রাখে তার অতিরিক্ত পেতে গেলে সৃষ্টির নিয়মের পথ কাটতে হলে তার শুল্ক দিতে হয়। আমি বলেইছিলাম তোদের সন্তান যোগ নেই। আমি যেটা করতে পারি, কোনো এক শক্তিকে আধার দিতে পারি। সে আধার তোদের সন্তান রূপে আসতেই পারে। তুই বলনি যে আমার ভালো, তুই বলনি যে ওই পিশাচি। চুপ কর মূর্খ। পিশাচি কাকে বলছিস? উনি শক্তির আধার, মহা উপদেবী। কথাগুলো বলেই ভয়ার্ত চোখে বটুক তাকালো মাটির দাওয়ায়
খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা বাচ্চা মেয়েটির দিকে, যার জন্ম হয়েছে মাত্র মাসখানেক আগে। বর্তমান সময়। মেধার চোখের পাতা দুটো ভারী হয়ে আছে, ঠিকভাবে খুলতেও পারছে না। মাথাটা ভীষণ ব্যথা, একটা ঘোরের মধ্যে আছে ও। হঠাৎ সেই বিকট শব্দ আর দৃশ্যর কথা মনে পড়তেই এক ঝটকায় যেন চেতনার জগতে ফিরে এলো। হকচকিয়ে চারিদিকে চোখ বোলাতেই কুপির আলোয় চোখে পড়ল ঘরের এক কোণে জমাট আধারের মতন কিছু একটা বসে আছে। ওর নড়াচড়া শব্দে সেও যেন ব্যস্ত হয়ে উঠেছে। হঠাৎ একটা হিংস্র সাপুদের মতন ঝাঁপিয়ে পড়তে এলো মেধার উপর, কিন্তু আলোর বলয়ের ভিতরে সেই স্তিমিত হয়ে গেল। হয়তো তার পায়ে বেড়ি বাঁধা। একটা মেয়ে, বয়স বছর 12-13, অত্যন্ত শীর্ণ চেহারা, একটা কাপড়ের ফালি শরীরে পেঁচানো, চোখ মুখ উদ্ভ্রান্ত, চুল ছোট করে ছাঁটা, মুখের আকৃতিতে কিছু বিকৃতি আছে, কপাল উঁচু, চোখ দুটো মণিহীন, নাকের তরুণাস্থির গঠন অসম্পূর্ণ, তাই নাকের জায়গাটায় অদ্ভুত এক গহ্বরের সৃষ্টি হয়েছে। মুখটা স্বাভাবিকের থেকে অনেকটাই প্রশস্ত, ঠোঁটের কোণ কান স্পর্শ করেছে, আর সব থেকে বীভৎস তার দন্তপংক্তি। মেধাকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু ওর গন্ধ পাচ্ছে, আর ক্রমাগত লোভের লালা গড়িয়ে নামছে তার মুখ দিয়ে। অমন সরু তীক্ষ্ণ দাঁত মানুষের হয় না। ভয় পেয়ে সরে যেতে গিয়ে মেধা বুঝল বাধা মেয়েটি একা নয়, সেও। আমাকে বেঁধে কেন রেখেছো? হ্যাঁ, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ওর চেঁচামেচিতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে একটি লোক ঘরে ঢুকল। পোশাকে আশাকে তাকে তান্ত্রিক বা সাধক ব্যক্তি বলেই মনে হলো। বিভিন্ন অদ্ভুত উপাচার ওর সামনে সাজিয়ে রাখতে শুরু করলো। চণ্ডাও হাতে হাতে তাকে সাহায্য করছে। মেয়েটি অধৈর্য হয়ে মাঝে মাঝেই মুখ উঁচু করে ঘরের বাতাসে কি যেন শুঁকে নিচ্ছে। চণ্ডা ওর মাথায় হাত বুলিয়ে বলল, আর একটু অপেক্ষা কর ডিবরিমা, জানি খুব খিদে পেয়েছে, একটু সবুর কর। ধীরে ধীরে লোকটা আর চণ্ডা মিলে ঘরে যজ্ঞ পূজার সব আয়োজন করে ফেলল। তবে এই উপাচার প্রচলিত পূজার থেকে বেশ আলাদা। অনেক উপকরণই অচেনা, তবে আছে একটা হোমকুণ্ড, ধারালো ছোড়া, কিছু মদের বোতল আর পশু পাখির হাড়, সাথে কালো থকথকে কিছু একটা মাটির সরায় করে রাখা। কি করছো তোমরা? আমাকে বেঁধে রেখেছো কেন? চণ্ডা, তুমি আমাকে জলে মিশিয়ে কি খাইয়েছিলে? চণ্ডা নিরুত্তাপ মুখে সব শুনে গেল, কোনো উত্তর দিল না, যেন এসব তার কাছে নতুন কিছু নয়। চণ্ডা, তুমি তো আমাকে মা বলেছিলে। আমি তোমাকে মা ভেবে অন্য কিছু ভাবিনি, কিন্তু আমার মেয়েটা, আমি যে আমি যে বড় দায় আমার। ওদের কথার মাঝে এই সাধক লোকটি হঠাৎ এগিয়ে এসে মেধার মুখের উপর ঝুঁকে পড়ে খুব মন দিয়ে কিছু দেখল। তারপরই, পেয়েছি পেয়েছি, দেবী দেবী তোমার অসীম করুণা, পেয়েছি। বলেই ঘরের বাইরে চলে গেল সে। বাইরে গিয়ে
সে চণ্ডাকে এমন কিছু বলল যাতে চণ্ডা আকুলি বিকুলি করে উঠল। দয়া করো বটুক বাবা, দয়া করো বটুক বাবা, দয়া করো। এত যে সর্বনাশ করলো, এত যে পাপ করলো, সব তো ওই শত্রুতার জন্য। মানুষ হোক না মানুষ হোক, ও যে আমার গো। মেধা কি করবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। একটা রাতের ব্যবধানে ও যেন সম্পূর্ণ অন্য এক জগতে চলে এসেছে। বটুকে চন্ডা পছন্দ করে না, তবু তার দাসানুদাসন কেন আছে লোকটা? বটুক একটা ভণ্ড তপস্বী বই, আর তো কিছু নয়। কিন্তু কিসের ভয়, কিসের ভয় সে চন্ডার মতো মানুষকে দমিয়ে রাখতে পারছে? এখান থেকে পালানোর জন্য আমাকে তো এগুলো জানতেই হবে। চন্ডা আদপি নরম মানুষ, ওকে। মেধার ভাবনার মাঝেই চণ্ডা হঠাৎ তাড়া খাওয়া ভীত পশুর মতন ওর পায়ের কাছে এসে পড়ল। মা জননী, আমি তোমার হাত পায়ের বাঁধন খুলে দিছি, তুই পালাও পালাও পালাও, নাহলে আজ আমার মেয়েটা পড়বে গো। বটুক চাইতো তা হয়তো আমার মেয়েরে দিয়ে হতো নি, তোমার দিয়ে হবে। তাই তাই আমার মেয়েটারই ওর দরকার নেই। আমি বাপরে পাপ প্রচুর করেছি মা, তোমারে পাড়াতে দিয়ে একটু পুণ্যি করি, যদিও তাতে আমার স্বার্থ আছে। কি বলছো চন্ডা? সত্যি সত্যি আমাকে ছেড়ে দেবে? মা, তবে এখনই না। বটুক এই পুজোর আগে দেহ বন্ধনী ধ্যানে বসবে, তখন লোককে তোমার আমি বের করে দিব। ও মনে ভাবল ঈশ্বর সহায়, কিন্তু এখন ওকে সবটা জানতে হবে, কেননা যে কোনো মুহূর্তে চণ্ডার মন মতি পরিবর্তন হতে পারে। চন্ডা, তুমি পুরো বিষয়টা বলবে? আমি শহরে ফিরতে পারলে তোমার মেয়ের জন্য সাহায্য নিয়ে ঠিক আসবো। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও সাধারণ বাচ্চাদের মতো নয়। আর এরকম বিশেষ বাচ্চাদের চিকিৎসার জন্য, তাদের সাহায্যের জন্য অনেক ডাক্তার, অনেক সংস্থা আছে। এভাবে এখানে ওকে একটা পশুর মতো বেঁধে। পাপ গো মা, পাপ। আমি আর মালতী খুব সুখী ছিলাম নিজেদের নিয়ে। 1.5 বছর 10 পরেও কোনো বাচ্চা হলো নি। ডাক্তার বলতে সব করলুম, কিচ্ছু হলো নি। তারপর একদিন পাশের গায়ের একজনের থেকে বটুক বাবার কথা জানলাম, সে নাকি এমন অসাধ্য সাধন করছে। তা তার পায়ে গিয়ে পড়লুম, তার এই মাসানে নিয়ে এলুম, থাকতে দিলুম। তারপর এক অমাবস্যার রাতে সে আমার কইলে আজ সে পুজোয় বসবে, এই পুজোয় সে দেবীর অংশকে মালতীর গপ্পে দেবে। কথা শেষ করতে পারল না চণ্ডা। গলা বুঝে এলো তার। মাথার চুলগুলো খামচে হাঁটুর মধ্যে মুখ গুজল। চন্ডা, ভেঙে পড়ো না চন্ডা, বলো 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 আমায়। তারপর তারপর কি হলো? পুজো চললো সারা রাত, হোমের আগুন আকাশ চলো। এই মাসান ভূমিতে আমাদের ঘিরে কারা যেন ভিড় জমাল, যাতে দেখা যায় না। আমার মাথা ঘুরছিল, মালতী কিন্তু পাথরের মতো দাঁড়িয়েছিল। আধা জ্ঞানে দেখেছিল একটা ধোঁয়া মানুষ যেন হোম থেকে উঠে মিশে গেল মালতীর শরীরে। মালতী কাটা তাল গাছের মতো মাটিতে পড়ে গেল। আর বটুক, তুমি এলে অবশেষে বলে চেঁচাতে লাগলো। আর তারপর আমার কিছু মনে নেই। পরদিন সকালে মালতীর শরীরে বদল বোঝা যাচ্ছিল, তবে ওর মুখ ফ্যাকাশে, মনে কোনো খুশি নেই। ঠিক 1 মাসের মধ্যে মালতী ভর পোয়াতি হলো। গাড়ি বৌসিরা এইদিকে তেমন আসে না, কিন্তু যে 2-4 জন নদীতে আসতো তারা কথা সরালো। সেই পুজোর 1 মাসের মধ্যে মালতী জন্ম দিল আমাদের মেয়েকে।
আমাদের থেকেও বটুকের আনন্দের সীমা তখন বাঁধ ভাঙা ছিল। বটুকি তো নাম দিয়েছিল ডিমরি। তখনও কিছুই বুঝিনি কোন সর্বনাশের পথে নেমেছি। কেন? মেয়ের গরম অদ্ভুত, তার রাক্ষসে খিদা আর তার আকার রোজ রোজ বদলায়। মানে? মানে আমিও জানি না মা, তবে আজ যে ডিমরিকে দেখছেন এর জন্ম হয়েছে মাস 6 আগে। কি বলছো কি পাগলের মতো? মেধা বুঝল চণ্ডার মানসিক বিকৃতি হয়েছে, কিন্তু এখন ওকে মাথা ঠান্ডা রাখতে হবে, কেননা ঘরের কোণে বসে থাকা ডিমরি মাঝে মাঝেই নড়ে উঠছে। পাগলই বটে, পাগলই বটে। পাগল না হলেই অবাক হতাম। জন্মের পর 1 মাসের মধ্যে ডিম রেখে দেখতে লাগলো বছর 2-এর বাচ্চার মতো। ও যত বড় হচ্ছিল আর মালাতে শুকিয়ে যাচ্ছিল। দুধের সাথে বুঝি মায়ের পরাটাও শুষে নিচ্ছিল ডিমরি। তারপর ওর জন্মের ঠিক 1 মাস 9 দিনের মাথায় সকালে উঠে দেখলো মালাতি ওকে বুকের কাছে নিয়ে ঘরে শুয়ে। কাছে গিয়ে গায়ের নাড়া দিতে বুঝলুম আপনি বিশ্বাস যাবেন না, মালতীর শরীর শুকিয়ে কাঠ, কোনো রক্ত বাকি নেই। মাকড়সা তার শিকারকে শুষে নিলে যেমন খোলসটুকু পড়ে থাকে, ঠিক তেমন। কি বলছো কি? তারপর? সেদিন আমি বটুকে মারতে গেছিলাম, শেষ করতে গেছিলাম তাকে। আর সেই দিনই জেনেছিলাম কি মহাপাপকে ঘরে আনছি। কি? বটুক ওর সাধন বলে কোনো এক পাপ শক্তিকে মালতীর আমাদের সন্তানের শরীরটা আধা হিসেবে চেয়েছিল। সেদিনও বলেছিল খুব তাড়াতাড়ি ডিমরি 16 বছরের হয়ে যাবে, আর ততদিন পর্যন্ত প্রতি মাসে ওর একটা মানুষ দরকার। শুরুটা হয়েছিল ওই মালতীকে দিয়ে। মানুষ? মানে আমাকে? মা, প্রতি মাসে নির্দিষ্ট দিনে কোনো না কোনো ভব ঘুরে বা অপরিচিত কেউ ঠিক এসে পড়ে এই মাসানে ডিমরির ভোগ হতে। আচ্ছা, এখানে এসব যে হচ্ছে এটা এখানকার মানুষ জানে না? তারা কোনো প্রতিবাদ? জানে, তবে আমি জানি না ডিমরির ভয়ে নাকি বটুকের জাদুর জন্যে যে এই মাসানে এখন আর কেউ আসে না। নেহাত যাদের অন্য কোনো উপায় নেই বা বেওয়ারিশ, তাদের শরীর মাসানের সীমায় ফেলে আমাকে টাকা দিয়েই গায়ের লোক পালিয়ে যায়। গায়ের লোক জাদু টোনার ভয় পায়। তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করব। আমি ফিরে আসবো চণ্ডা, ডিমরির জন্য আমি ফিরে আসবো। চণ্ডা এতক্ষণে মেধার হাত পায়ের বন্ধন খুলে দিয়েছে। আর বোধহয় ওকে মাসাতে পারবো না মা। বটুক বলেছে যে প্রয়োজনে ওকে আধার দেওয়া, ওর 16 বছর পর্যন্ত অপেক্ষা করা, সব নাকি আনছে সব। কেননা ওর মতো ফুটো আধারের আর দরকার নেই। বটুক নাকি উপযুক্ত আধার পেয়ে গেছে। কি? বটুক বলেছে আজ ডিমরি এই কষ্টের জীবন থেকে মুক্তি পাবে। শক্তি আজ আধার বদলাবে। কি সেই আধার? আপনি। তাই তো আপনারে বাঁচাতে চাইছি, নিজের মেয়েটারে বাঁচাবো বলে। হ্যাঁ, আপনি পালিয়ে যান, তাতে আপনি বাঁচবেন আর আমার ডিমরিটাও। বড্ড ভুল করে ফেললি চণ্ডা। মেঘ গর্জনের মতন শব্দে চমকে উঠল দুজনেই। তোর মেয়েটা মরলো, তোকে জিয়ে রাখতাম। এবার সেটাও আর। চণ্ডা মেধার সামনে এসে আড়াল করে দাঁড়ালো। বটুক, যে পাপ আমি শুরু করেছি তার শেষ আমিই করব। আমার মেয়ে আর এই পাকে তুই শুবি না। চণ্ডা,
তুই আগেও আমাকে মারতে গেছিস, পেরেছিস? হ্যাঁ, আমি কি পারি তুই জানিস না, তুই জানিস না। ডামরি দেবীকে মানব আধারে এনে তারে শরীর সঙ্গ দিয়ে তার কৃপা পাবো আমি, অমর হব আমি। তুই চাইলেও তোর বউ চায়নি, তবু দেবী কৃপা করে আধার বানায়। কিন্তু ওই কুচ্ছিত কদাকার মাংসের তাল আমার কোনো কাজের না, ওকে দেখলে আমার বমি পায়। তাছাড়া ও ষোড়শবর্ষীয় না হওয়া পর্যন্ত ওর কোনো ক্ষমতা নেই। ও কাঁচা মাটির পাত্তর মাত্র, ও নিজেও জানে না ও কি। তাই এই সময় ওকে নিকেশ করাটাও সহজ। কথাগুলো বলতে বলতেই বটুক হোমকুণ্ডটা জ্বালিয়ে দিল। চুপ, একদম চুপ। আমার সাধনার জন্যই দেবী আজ এই মেয়েটিকে পাঠিয়েছে, পূর্ণ যুবতী এবং সর্বলক্ষণ যুক্তা দেবী ডামরির প্রতিমা স্বরূপ। আর তোর ওই ডিমরি, ও এই জীবন থেকে মুক্তি পাবে, সেটাও বোঝ। মেধা শুধু পালানোর একটা উপায় খুঁজছে। এরা সবাই পাগল, অসুস্থ। এখান থেকে না বেরোতে পারলে, তাছাড়া শান্তনের হিসেবটা না মেটা পর্যন্ত আমার শান্তি নেই। তীব্র হুঙ্কার করে মাটিতে রাখা কাটারিটা নিয়ে চণ্ডা তেড়ে গেল বটুকের দিকে। ওর ধাক্কা লেগে ঘরের লণ্ঠনটা পড়ে নিভে গেল। হোমকুণ্ডের লেলিহান সারা ঘরটাকে নরকের মতন লাল করে তুলেছে। বটুক অবলীলায় নিজেকে চণ্ডার আক্রমণ থেকে বাঁচিয়ে নিয়েছে। চণ্ডা মাটিতে পড়ে আহত বাঘের মতন ফুঁসছে। মেধা দেওয়াল ঘেঁষে দরজার দিকে এগোতে লাগলো, কিন্তু বটুক ঠিক দেখে ফেলেছে। ও প্রায় লাফ দিয়ে এসে মেধার হাতটা ধরে ফেলল। চণ্ডা ওকে আটকানোর জন্য ওর পা ধরে টান দেয়। বটুক মুহূর্তে মাটি থেকে কাটারিটা তুলে চণ্ডার কণ্ঠনালী বরাবর আড়াআড়ি চালিয়ে দিল। শব্দটুকু শেষ করতে পারল না। শুধু এক অক্ষম বাবা শেষবারের মতন হাত বাড়িয়ে তার সন্তানকে ছুঁতে চাইল, পারল না। আমি কি করবো এখন? চোখের সামনে ক্রাইম আমি দেখিনি তা নয়, কিন্তু এখন নির্মম পাশবিক হত্যা দেখিনি। নিজেকে অসহায় লাগছে। মনে হচ্ছে কত সীমিত ক্ষমতা আমার। যে মানুষটা আমাকে বাঁচাতে চেয়েছিল সে কিরকম নির্মম ভাবে। আচ্ছা, ডিবরির কি হবে? ওম হ্রিং ক্লিং ধূম্রলোচনে ফট মহাগৌরে রক্তাক্ষী সববাহিনী আবর্তায়। বটুক দুর্বোধ্য ভাষায় হোম লেলিহানের সামনে দুহাত তুলে দাঁড়িয়ে কি সব মন্ত্র পাঠ করে চলেছে। ওটা কি সংস্কৃত? না, অত বোঝার বোধ বা ইচ্ছা মেধার নেই। মাঝে মাঝে কুণ্ডের সামনে সাজানো উপকরণ থেকে কি সব নিয়ে আগুনে ছুঁড়ে দিচ্ছে। লেলিহান উচ্চ থেকে উচ্চতর হচ্ছে। উপরে খড়ের চাল, যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে, কিন্তু বটুকের সেদিকে ভ্রুক্ষেপ নেই। ঘরের কোণে চোখ বুলিয়ে একবার দেখল মেধা। ডিবরি কোথায়? হঠাৎ গায়ে কাঁটা দিয়ে উঠল ওর পায়ের কাছ থেকে পিঠ বরাবর কিছু একটা সরীসৃপের মতন উঠে আসছে। তবে সেটা সরীসৃপ নয়, একটা ভিজে মাংসল কিছু ওর সর্বাঙ্গ লেহন করছে। গাটা ঘিন ঘিন করে উঠল মেধার। চমকে সরে গিয়ে দেখল ডিমরি। ওর খাবারটা খাবার আগে লেহন করে স্বাদ নিচ্ছে যেন। ঘোলাটে মণিহীন সাদা চোখ দুটোয় হলদে মণি এলো কি করে?
ওই তো ডিমরি স্পষ্ট চোখে চোখ রেখে মেধাকে দেখছে। তার সরু তীক্ষ্ণ জান্তব দাঁতের শাড়ি লোভে ঝিকিয়ে উঠছে। আপন্ন বিস্তৃত ঠোঁটের কোণে ক্রূর হাসি, মুখের চামড়া রুক্ষ, শুষ্ক ও মৃতপথ। এ কাকে দেখছে মেধা? ডিমরির নির্বাক হাসি ক্রমে ওর কানে তালা লাগিয়ে দিচ্ছে। কোনো শব্দ নেই, কিন্তু মেধার কানের পর্দা যেন ফেটে যাচ্ছে। ডিমরিকে এ যাবৎ 4 হাত পায়ে চলতে দেখেছে মেধা। ওর ধনুক পাকা পা নিয়ে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব নয়, কিন্তু এখন ও সিধে হয়ে দাঁড়িয়েছে। বটুক এখনো মন্ত্র পড়ছে, লীন হয়ে আছে আরাধনায়। ডিমরি মেধার কানের লোতের নিচটা চেটে একটা কান এঁটো করা হাসি হাসল এবং পর মুহূর্তে বিশাল হা করে ঘাড়ের কাছটায় কামড় বসাতে উদ্যত হলো। মেধা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, 2 হাত দিয়ে ঠেলে দিল ওকে। আর ঠিক সেই মুহূর্তে বাম হাতের তালুতে ধারালো কোনো অস্ত্রের স্পর্শ পেল মেধা। সাথে একটা পাশবিক তীব্র কিন্তু ক্ষুদ্র আর্তনাদ। চোখ খুলে মেধা যা দেখল তাই মুহূর্তের ভগ্নাংশে কিভাবে ঘটল বুঝতে পারল না। ডিমরির মুন্ডহীন শরীরটা মাটিতে পড়ে কাঁপছে। কাটা গলার ফিনকি দিয়ে বেরোনো রক্তে রঞ্জিত মেধা। ডিমরির কাটা মাথাটা ধরে আছে বটুকের হাত। তার মুখের একটা রেখাও কাঁপছে না। সে এখনো বিড়বিড় করে মন্ত্র পড়ছে। মুন্ডুটা হোমের উপর ধরল সে। চুইয়ে পড়া রক্ত আগুনের স্পর্শে উৎকট গন্ধ ছড়াচ্ছে। মেধা স্থাণুবৎ দাঁড়িয়ে। বটুকের কাটারির আঘাত ডিমরির কলা কাটার পর ওর হাতেও কিছুটা এসে পড়েছে। ফলস্বরূপ ওর হাতের তালু দিয়েও গড়িয়ে নামছে উষ্ণ ধারা। বটুক এক হাতে মুন্ড আর অন্য হাতে মেধার বাম হাত ধরে হোমকুণ্ডে রক্তাহুতি দিতে থাকলো। মেধার মাথা ঘুরছে এখন। সেটা বটুকের ক্রিয়ার বলে নাকি ওর জবাব দিয়ে দেওয়া স্নায়ু শক্তির জন্য তা জানা নেই। তবে চেতনা ওকে ছেড়ে যায়নি। বটুক ডিমরির কাটা মুন্ডটা হোমের আগুনে ফেলে দিল। শিখা দপ করে জ্বলে উঠেই স্তিমিত হয়ে নিভে আসলো। হোমের থেকে একটা পিঙ্গল ধোঁয়ার কুণ্ডলি উঠে আসলো ধীরে ধীরে। তা এক নারী অবয়ব ধারণ করল। সে এগিয়ে আসছে মেধার দিকে, নিজেকে মিশিয়ে দিচ্ছে ওর সত্তায়। ওর শিরায় শিরায় দুর্দমনীয় জ্বালা শুরু হয়েছে। মাথার ভিতর সব কিছু যেন পরিষ্কার হয়ে গিয়েছে। নিজেকে সর্বশক্তিমান মনে হচ্ছে ওর। মাটির দেওয়াল, বনের গাছ পার করে নদীর ধারে চরটা পর্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছে ও। নিজের শরীরটাকে ভীষণ সবল মনে হচ্ছে ওর। সন্ধ্যের থেকে এত আঘাতে ক্ষতবিক্ষত শরীরে একটুও ব্যথা অনুভূত হচ্ছে না। শরীরটা হাওয়ার মতন হালকা লাগছে। হোমকুণ্ড নিভে গেছে পুরোপুরি। ঘরে একটি আলোর রেশ মাত্র নেই। তবু মেধা অদ্ভুত এক আলোয় জাজল্যমান দেখছে সবকিছু। বটুকর পায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করছে। দেবী, দেবী প্রসন্ন হও, আমার সঙ্গ লাভ করে আমাকে আশীর্বাদ দাও। দেবী, আমাকে আশীর্বাদ দাও। ওঠ, তোর কি মনে হয় আমাকে আধারে বাঁধতে পারলেই সেই আধারের অধিকারী তুই? কয়েকটি মন্ত্র জানে তুই আমাকে বাঁধবি? আমি যেখানে যেভাবে আসতে চাই চলে আসি, তোদের মতো কেটা উপলক্ষ মাত্র। বটুকের মুখে ভয়,
বড় আরাম লাগলো মেধার। ও স্পষ্ট বুঝতে পারছে ওর মনের ঘরে এখন দুজন, এক মানবী মেধা সেনগুপ্ত, আর দ্বিতীয়জন আমি জানি না সে কে, তবে জ্বলন্ত কয়লা খণ্ডের মতো সে আমার ভিতরটাকে জ্বালিয়ে দিলেও অদ্ভুত তেজ আলো আলোয় ভরিয়ে দিয়েছে। সে আলোর নেশা বড় মারাত্মক। পুটুক উঠে দাঁড়ানোর আগেই ডান পায়ের পাতা দিয়ে ওর মাথাটা মাটিতে নামিয়ে আনলাম। অল্প চাপেই মাটির খুঁড়ির মতো গড়িয়ে গেল। মেধা সেখান থেকে বেরিয়ে আসার আগে নিভন্ত হোমকুণ্ডের দিকে তাকাতেই দপ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তে আগুনের লোল জিহবা স্পর্শ করল খড়ের চাল। দাউ দাউ করে জ্বলতে লাগলো চণ্ডাডোমের মাসান বাড়ি। পথে নামলো মেধা। অনেকটা পথ, তবে বুঝে গেছি আমি এটুকু পথ পেরোনো কোনো ব্যাপারই নয়। আমি যার আধার তার ক্ষমতা অপরিসীম, তবে এটুকুও বুঝেছি সেই অপরিসীম অসীম শক্তির চালিকা শক্তি এখন কিন্তু আমি। আমাদের এই দেহ, এই আধার, এর থেকে শক্তিশালী বোধহয় আর কিচ্ছু নেই। আমরা একসাথে আলো অন্ধকার দুই ধারণ করি। দুটোই জরুরি, দুটো পরস্পরের পরিপূরক। আলো দিয়ে যে কাজ হয় না তার সমাধা করবে আধার, তবে তারতম্যের চাবিকাঠি আমার হাতেই। কথাই আছে না, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। যুগ নিউজের কর্ণধার সায়ন্তন সিনহার বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার নিজের বিলাসবহুল ফ্ল্যাট থেকে। বাড়িতে তিনি একাই থাকতেন। ফরেন্সিকের মতে ওনার ক্ষত দেখে মনে হচ্ছে আঘাত কোনো হাতিয়ারের না, বরং কোনো মারাত্মক পশুর আক্রমণের। কিন্তু শহরের এই সুরক্ষিত ফ্ল্যাটে পশু আসবেই বা কোথা থেকে? হাসি মুখের রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দিল মেধা। শোয়ার ঘরের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকলো। আয়নার ওপারে অপূর্ব সুন্দরী তরুলতা নিন্দিত দেহবল্লধারী মেয়েটির ঠোঁটের পাশের ব্যঙ্গের হাসি ঝিলিক দিয়ে উঠল। সঙ্গে আরো কিছু একটা ঝলকিয়ে উঠল। ওটা কি সদন্ত? মাথার মধ্যে কে যেন বলে উঠল, সবে তো শুরু। সবে তো শুরু।